हेलो फ्रेंड्स, वेलकम बैक अगेन टू योर चैनल वर्क विथ मी। तो फ्रेंड्स, आज আমরা গ্রামারের একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। আজকে ক্লাস নাম্বার 14। তো অলরেডি 13টা ক্লাস আমরা দিয়েছি গ্রামারের টপিকের উপরেই। তো যারা প্রথম আসছো তারা অবশ্যই আগের 13টা ভিডিও দেখে আসবে, যেখানে অলরেডি আমরা নাউন সম্পর্কে ডিটেলসে ডিসকাস করেছি। সাথে সাথে অ্যানিম্যাল ওয়ার্ল্ডের একটা লিস্ট আমি তোমাদের দিয়ে দিয়েছিলাম, কালেকটিভ নাউনের একটা লিস্ট দেওয়া হয়েছিল। তারপরে আমরা মুড নিয়ে আলোচনা করেছি, ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা হয়েছে, ক্লজ নিয়ে আলোচনা করা হয়েছে। তো এগুলো অলরেডি আমরা কমপ্লিট করেছি। আজকে নতুন একটা টপিক আমরা নিচ্ছি এখানে, যেটা তোমাদেরই রিকোয়েস্টে নেওয়া হয়েছে। বারবার আমাকে রিকোয়েস্ট করেছিলে তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে যে দাদা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই টপিকটা নিয়ে একটু আলোচনা করো। তো এটা খুব বড় ভাস্ট একটা টপিক, এটা একটু সময় লাগবে আমাদের, একটা ভিডিওতে আমি কমপ্লিট করতে পারবো না, কিন্তু প্রত্যেকটা ভিডিও তোমরা দেখবে এবং খুবই এটা উপকারে লাগবে, কারণ এই চ্যাপ্টারটা অন্য চ্যাপ্টারের সাথেও ইন্টার রিলেটেড। তাহলে এটা করতে করতে আমরা অন্যান্য চ্যাপ্টারও কিন্তু এর মধ্যে চলে আসবে, সেগুলো এর সাথে সাথে আমরা কমপ্লিট করে ফেলবো। তো যেভাবে আমি তোমাদের রিলেট করে পড়াই টেক্সটগুলো তোমরা দেখেছো। তো ফ্রেন্ডস, আমরা শুরু করতে চলেছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। প্রথমে এই চ্যাপ্টারের ভিতর প্রবেশ করার আগে আমি তোমাদের দেখাবো যে এই টপিক থেকে প্রশ্নটা ঠিক আসবে কিভাবে, কি টাইপের প্রশ্ন আসতে পারে। তো ফ্রেন্ডস, আমি যেটা লক্ষ্য করেছি প্রিভিয়াস ইয়ার দেখে, বিভিন্ন আমাদের যে স্টেট লেভেলেরই হোক বা সেন্ট্রাল লেভেলের যে সমস্ত এক্সামগুলো হয়, সেখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে প্রশ্ন তো দেয়, অবশ্যই 100% প্রশ্ন দেয়। এবং এরার কারেকশানের যে কোয়েশ্চেনটা, তার 70% এরার কারেকশানের প্রশ্ন এই একটা মাত্র চ্যাপ্টার থেকে আসে। ইয়েস, বাড়িয়ে বলছি না, 70% আসে কেবলমাত্র এই একটা চ্যাপ্টার থেকে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এটা এরার কারেকশানের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এরার কারেকশান হলো একটা মাত্র টাইপ। এরকম আরও 3টে টাইপের প্রশ্ন কিন্তু এখান থেকে আসতে পারে। যেমন এরার কারেকশান না দিয়ে তোমাকে এই টপিকের ওপরই দিয়ে দেবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তাহলে এটা একটা আলাদা টাইপ হয়ে গেল। তাহলে এরার কারেকশান হলো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হলো, সেন্টেন্স ইমপ্রুভমেন্টও দিতে পারে এখান থেকে, এটা একটা আলাদা টাইপ হয়ে গেল। বর্তমানে কিছু পরীক্ষায় দেখা যাচ্ছে যে স্টেটমেন্ট বেসড কিছু প্রশ্ন দিচ্ছে, দেখে তোমার অনেকটা রিজনিংয়ের কোয়েশ্চেন বলে মনে হবে, কিন্তু এটা রিজনিংয়ের নয়, মানে টাইপটা রিজনিংয়ের মতন, কিন্তু প্রশ্নটা দিচ্ছে এই চ্যাপ্টার থেকে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে। তো সেরকম প্রশ্ন আমি তোমাদের দেখাবো এখানে। তো 4টে যে টাইপ রয়েছে, আগে সেই 4টে টাইপের একটা করে এক্সাম্পল আমি এখানে দেবো, এমসিকিউবে, অবশ্যই এমসিকিউর এগুলো। আর তোমরা দেখে নাও যে কেমন ধরনের প্রশ্ন এখান থেকে আসতে পারে, আর তারপরে আমরা একদম ডিটেলসে শুরু করবো এই টপিকটা আলোচনা করতে। তো চলো, আগে আমি কোয়েশ্চেনগুলো এখানে লিখি। তোমরা অবশ্যই যখনই আমার ভিডিও দেখবে খাতা পেন নিয়ে রেডি থাকবে, নোট করতে থাকবে একটা একটা করে পয়েন্ট। তো চলো দেখা যাক। তো ফ্রেন্ডস, আগে আমি টাইপগুলো এখানে তোমাদের দেখাচ্ছি। প্রথম দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপের প্রশ্ন কেমন আসে প্রশ্নটা। তো এরকম প্রশ্ন দিয়েছে, ধরো তোমাকে সেন্টেন্সটা নো বডি, তারপর একটা ব্ল্যাঙ্ক দিয়েছে, নো বডি ব্ল্যাঙ্ক আর নেম। অপশান 4টে আছে, নো, নোজ, ডু নট নো, ডাজ নট নো। তো এর ভিতরে অ্যান্সার হবে একটা। তোমরা নিজেরা ট্রাই করবে এটার অ্যান্সার। এখন আমি অ্যান্সার বলবো না, আগে আমি কমপ্লিট করব পুরো চ্যাপ্টারটা। চ্যাপ্টার যখনই কমপ্লিট হয়ে যাবে তখন তোমরা নিজেরাই অ্যান্সার বলবে এগুলোর। এখনও তোমরা বলতে পারবে আশা করছি অনেকেই। এরার কারেকশন টাইপের কেমন প্রশ্ন দেয় দেখো, একটা কোয়েশ্চেন আমি এখানে লিখেছি। টাগোর ওয়াজ ওয়ান অফ দ্য পোয়েটস হু ওয়াজ অ্যাক্লেমড ওয়ার্ল্ড ওয়াইড, নো এরার। তো 4টে সেকশন আছে, এ সেকশন হচ্ছে এটা, টাগোর ওয়াজ ওয়ান অফ দ্য, এখানে কোনো প্রবলেম আছে? পোয়েটস হু, এটাই কোনো প্রবলেম আছে? ওয়াজ অ্যাক্লেমড ওয়ার্ল্ড ওয়াইড, এখানে কোনো প্রবলেম আছে নাকি? কোনো সমস্যাই নেই, নো এরার, এখানে কোনো ভুল নেই সেন্টেন্সটায়। বহু স্টুডেন্টের প্রশ্ন হচ্ছে এরার কারেকশানগুলো দাদা শুরু করব কিভাবে করব, কোথা থেকে এরার দিয়েছে কি করে বুঝবো, কোন চ্যাপ্টার থেকে দিয়েছে কি করে বুঝবো। তো কোন চ্যাপ্টার থেকে দিয়েছে এটা তো পুরোটা না পড়লে তুমি বুঝবে না। তো এর যেটা মেন টেকনিক এবং ট্রিক, সেটা হচ্ছে জাস্ট বাঁ দিক থেকে পড়তে শুরু করবো আমরা। প্রথম সেকশনটা যেই পড়বো, দেখবো এই প্রথম সেকশানের মধ্যে গ্রামাটিক্যালি কোনো রং কিছু আছে না নেই। যদি না থাকে তাহলে এটা কারেক্ট হয়ে গেল, এগিয়ে যাবো তারপরে। আর এর যে সিকোয়েন্সটা আমাদের দেখতে হয় সেটা হচ্ছে প্রথমেই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, যেটা আমি তোমাদের বললাম এরার কারেকশানে 70% সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকেই আসে প্রশ্ন। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আগে আমরা দেখে নিই যে সাবজেক্টের সঙ্গে ভার্বটা এগ্রি করছে কিনা। যদি এখান থেকে কোনো প্রবলেম না থাকে তখন আমরা সেকেন্ড স্টেপে যাই। সেকেন্ড স্টেপ হচ্ছে এর টেন্স। তাহলে এরার কারেকশানে মনে রাখবে, প্রথমে দেখবো আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সেকেন্ড দেখবো টেন্সও যদি কারেক্ট থাকে, থার্ড দেখি আমরা আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন 3 নম্বর দেখব। এখানেও যদি কোনো প্রবলেম না থাকে
তখন একবার আমাদের সেন্টেন্সের স্ট্রাকচারটা দেখতে হয় ঠিক আছে কিনা। 4 নম্বর হয়ে গেল। এখানেও যদি ভুল খুঁজে না পাওয়া যায় তখন লাস্ট হচ্ছে আদার্স। আদার্সের ভিতরে অনেক কিছু এসে যায়। এখানে অ্যাডজেক্টিভ থেকে প্রবলেম থাকতে পারে, অ্যাডভার্বের সেকশনে সমস্যা থাকতে পারে, কোনো কনজাংশনে কিছু গন্ডগোল থাকতে পারে, সুপারফ্লুয়াস ইউজ হতে পারে, অনেক কিছু এই আদার্সের মধ্যে পড়ে। তবে আদার্সে আমাদের যেতে বেশিরভাগ সময় হয় না, আমরা প্রথমেই 2-3টে স্টেপই পেয়ে যাই অ্যান্সারটা। নেক্সট হচ্ছে 3 নম্বর। এখান থেকে আর কি টাইপ আসতে পারে প্রশ্ন? সেন্টেন্স ইমপ্রুভমেন্ট দিতে পারে তোমাকে। যেমন এই সেন্টেন্সটা লক্ষ্য করো, আমি লিখেছি রমেশ হ্যাজ এ হোয়াইট অ্যান্ড ব্ল্যাক ডগস। এই সেন্টেন্সটাতে তোমাকে একটা অংশ আন্ডারলাইন করা থাকবে বা বোল্ড করা থাকবে। হ্যাজ এ হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, এই অংশটা কি করা আছে? আন্ডারলাইন করা আছে। এবারে 4টে অপশান থাকবে। প্রথম অপশানে আছে দেখো যে এই 4টে অপশানের মধ্যে কোন অপশানটা নিলে আমাদের এটা ইমপ্রুভ হয়ে যাবে, সেন্টেন্সটা ইমপ্রুভ হবে মানে এই সেন্টেন্সে কিছু ভুল রয়েছে সেটা কারেক্ট হয়ে যাবে। তো প্রথম অপশানে আছে এই হ্যাজ এ হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের জায়গায় কি আমি বসাবো হ্যাজ এ হোয়াইট অ্যান্ড এ ব্ল্যাক, এরকম বসাবো কি? নাকি অপশান বি হ্যাভ এ হোয়াইট অ্যান্ড এ ব্ল্যাক, নাকি অপশান সি হ্যাভ এ হোয়াইট অ্যান্ড ব্ল্যাক? আর ডি এর অপশানে সবসময় দেখতে পাবে তোমরা থাকে নো ইমপ্রুভমেন্ট নিডেড। নো ইমপ্রুভমেন্ট নিডেড তার মানে হচ্ছে এই সেন্টেন্সটা যেটা প্রশ্নতে দিয়েছে সেটা কারেক্ট আছে, সেখানে কোনো ভুল নেই, অর্থাৎ হ্যাজ এ হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কারেক্ট এটা। তাহলে আমরা ডি অ্যান্সার নেব। তো এই হলো 3টে টাইপ, যেটা চিরাচরিতভাবে দীর্ঘকাল ধরে এসে যাচ্ছে। এই 3টে টাইপের প্রশ্ন গ্রামারের যে কোনো সেকশন থেকে। কিন্তু বর্তমানে আর একটা টাইপ অ্যাড হচ্ছে, এই টাইপটাও আমি তোমাদের দেখাচ্ছি। এটাকে বলা হচ্ছে স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন্স, অনেকটা রিজনিংয়ের মতন। তো চলো এটাও দেখে নিই আমরা। তো ফ্রেন্ডস 4 নম্বর টাইপটা তোমরা দেখো এখানে, স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন। কেমন দেবে প্রশ্নটা? 2টো স্টেটমেন্ট দিয়ে দেবে, স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 2। প্রথম স্টেটমেন্টে একটা সেন্টেন্স আছে, কি লেখা আছে? মনোজ অ্যালং উইথ হিজ ওয়াইফ ওয়াজ প্রেজেন্ট দেয়ার, এটা হচ্ছে স্টেটমেন্ট 1। স্টেটমেন্ট 2 এ কি লেখা আছে? মেনি গার্লস দেন ওয়ান ওয়াজ পারফর্মিং, এটা হচ্ছে স্টেটমেন্ট 2। তো 2টো স্টেটমেন্ট এখানে দেওয়া আছে। এবারে 4টে এখানে অপশান আছে। যেমন তোমরা রিজনিং যারা করো তারা জানো রিজনিংয়ে এই ধরনের প্রশ্ন খুব দেয়, স্টেটমেন্ট কনক্লুশন বেসড বা স্টেটমেন্ট অ্যাজারশন বেসড কোয়েশ্চেন বলে এগুলোকে। আর যারা ফিলোসফিতে লজিক করছো তারা তো জানোই এই ধরনের প্রশ্ন আসে সেখানে। তো এখানে 4টে অপশান আছে। অপশান এ অনলি স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট। 2 নম্বর অপশান অনলি স্টেটমেন্ট 2 ইজ কারেক্ট। নাম্বার 3 বোথ স্টেটমেন্ট 1 and 2 আর কারেক্ট। আর 4 বোথ স্টেটমেন্ট 1 and 2 আর রং। তো এই 4টের মধ্যে কোনটা অ্যান্সার হবে? এখন তোমরা ট্রাই করতেই পারো। আর আমরা তো শুরু করতে চলেছি, আগে দেখে নাও পুরো টপিকটা আমরা কভার করি, তারপরে নিজেরাই এই 4টে প্রশ্নের অ্যান্সারও তোমরা নিজেরাই আমাকে কমেন্টে জানাবে। ওকে, তো ফ্রেন্ডস টাইপ দেখিয়ে দিলাম আমি তোমাদের, যে প্রশ্নটা ঠিক আসবে কিভাবে। এই যে 4টে প্রশ্ন, এগুলো সবই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট টপিক থেকেই দেয়া। এবারে আমরা শুরু করব আমাদের টপিক সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো ফ্রেন্ডস সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই যে টার্মটা, এখান থেকে তোমরা কি বুঝতে পারছো, কি বুঝছো এখান থেকে তোমরা, যে ভার্বটা সাবজেক্টের সঙ্গে এগ্রি করছে কিনা এটা জানতে চাইছে, নাকি সাবজেক্টটা ভার্বের সাথে এগ্রি করছে কিনা এটা জানতে চাইছে। তো নামটা দেখে যেটা বোঝা যাচ্ছে যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অর্থাৎ সাবজেক্টের সাথে ভার্বটাকে এগ্রি করাতে হবে, ভার্বের সাথে সাবজেক্টটাকে এগ্রি করাতে হবে না। আচ্ছা, এগ্রি করাতে হবে মানে কি? এগ্রি করাতে হবে মানে সাবজেক্টের যে নাম্বার এবং সাবজেক্টের যে পার্সন, তার সাথে ভার্বের নাম্বার এবং পার্সন মিলছে কিনা, এটা কি বলা হয় এগ্রিমেন্ট। এবারে তোমরা বলবে এটা কেমন বিষয় দাদা? তো দেখো, একটা সাবজেক্ট যদি আমি নিই রাম, আর একটা সাবজেক্ট যদি আমি নিই আই, প্রথমে আমি বলে দিই যে সাবজেক্টের ঘরে বসতে কে কে পারে। একটা সাবজেক্টের স্থানে, আচ্ছা এখানে সাবজেক্টের ঘর বলছি, ভালো করে বুঝবে বিষয়টা, খুব ইন্টারেস্টিং বিষয়। সাবজেক্ট বলি কাকে আমরা? সাবজেক্ট একটা স্থানের নাম নাকি সাবজেক্ট একটা ওয়ার্ডের নাম? তাহলে প্রথম যেটা বুঝতে হবে আমাদের, যে সাবজেক্ট ভার্ব বা অবজেক্ট বা কমপ্লিমেন্ট আমরা যাই বলি, এটা 2টো বিষয়কেই ইঙ্গিত করে। প্রথম হচ্ছে এটা একটা স্থানবাচক শব্দ, স্থান
অর্থাৎ আমরা জানি যে যারা সেন্টেন্সের সিনট্যাক্স পড়ে এসেছি আমরা ছোট থেকে, তারা আমরা জানি যে সেন্টেন্সের যেটা প্রাথমিক সিনট্যাক্স বলা হয় একদম বেসিক, সেটা হলো SVO। এবার এই যে SVO বলছি আমরা, এটা অ্যাকচুয়ালি তিনটে স্থানের নাম। মাঝের যে অংশটা থাকে একে বলা হয় ভার্বের স্থান, এটা ভার্বের জায়গা। বাঁদিকে যেটা আছে সেটা হচ্ছে সাবজেক্টের স্থান, আর যেটা ডান দিকে আছে এটা অবজেক্টের স্থান। তিনটে প্লেসের নাম, সাবজেক্ট একটা প্লেসের নাম, ভার্বের একটা প্লেসের নাম, অবজেক্ট একটা প্লেসের নাম। এবারে এই যে সাবজেক্টের প্লেসটা রয়েছে, এই সাবজেক্টের প্লেসে যে ওয়ার্ডটা বসে থাকবে তারও নাম সাবজেক্ট হয়ে যায়। বোঝা গেছে বিষয়টা? কিন্তু কখনো কখনো আমরা জানি যে সাবজেক্টের ঘরে অবজেক্ট বসে থাকতে পারে। সেটা কখন হয়? সেটা যখন আমরা ভয়েস চেঞ্জ করি। অ্যাক্টিভে তো সাবজেক্টই বসে থাকে এখানে, যেই প্যাসিভ করব তখন এই অবজেক্টটা উঠে চলে আসবে এখানে, স্থান বদলাচ্ছে, নাম বদলাচ্ছে না। অর্থাৎ অবজেক্টটা চলে এলো সাবজেক্টের ঘরে, কিন্তু অবজেক্টটা কি সাবজেক্ট হয়ে গেল? না, অবজেক্টটা অবজেক্টই আছে, কিন্তু অবজেক্টটা সাবজেক্টের ঘরে বসে আছে বলে অবজেক্টটাকে তখন আমরা সাবজেক্ট ধরছি। বোঝা গেছে বিষয়টা কি? তাহলে সাবজেক্ট একটা ঘরের নাম, আবার সাবজেক্ট একটা ওয়ার্ডের নামও হতে পারে। যদি সাবজেক্টকে আমরা ওয়ার্ড ধরি, অর্থাৎ যে ওয়ার্ডটা সাবজেক্টের ঘরে বসে আছে, যাকে আমরা সাবজেক্ট বলছি, সেই ওয়ার্ডটা কোন কোন পার্টস অফ স্পিচ হতে পারে? তাহলে সাবজেক্টের ঘরে বসতে পারে একটা নাউন, সাবজেক্টের ঘরে বসতে পারে একটা প্রোনাউন, সাবজেক্টের ঘরে বসতে পারে একটা জিরান্ড, সাবজেক্টের ঘরে নাউন, প্রোনাউন, জিরান্ট এগুলো সিঙ্গেল ওয়ার্ড হয়ে বসতে পারে। আচ্ছা, ফ্রেজ হিসেবে কে কে বসতে পারে? ইনফিনিটিভ বসতে পারে। ইনফিনিটিভ অর্থাৎ 2+V1 এটাও কিন্তু সাবজেক্টের কাজ করতে পারে একটা সেন্টেন্সে। একটা ফ্রেজ, ফ্রেজ যখনই বলছি তার মানে একাধিক শব্দ আছে, একের বেশি শব্দ আছে, তাহলে যে কোনো ফ্রেজ হতে পারে সেটা, সেই ফ্রেজটাও কিন্তু সাবজেক্টের কাজ করতে পারে। একটা ক্লজ, একটা ক্লজ, কমপ্লিট ক্লজ একটা সাবজেক্টের কাজ করতে পারে। আর ক্লজ মানে এর ভিতরেও একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, একটা আদার ওয়ার্ডস আছে। তাহলে একটা ক্লজ হোক, সেটা ফ্রেজ হোক, সেটা ইনফিনিটিভ হোক, বা জিরান্ড, প্রোনাউন, নাউন যাই হোক, এরা সবাই কিন্তু সাবজেক্টের কাজ করতে পারে। এবার দেখো ফ্রেন্ডস, আমরা প্রথমে নিচ্ছি এই নাউন বা প্রোনাউনকে। বেশিরভাগ ক্ষেত্রে 90% আমরা দেখি যে সাবজেক্টের ঘরে নাউন বা প্রোনাউন থাকে। এবারে ধরো আমরা নিলাম রাম, আর এটা হচ্ছে নাউন হিসাবে নিলাম, আর প্রোনাউনের জায়গায় আই নিলাম। তাহলে আমি যদি প্রশ্ন করি যে আচ্ছা বলো তো, এই যে নাউনটা, নাউনের কি কি হয়? নাউনের নাম্বার হতে পারে, নাউনের পার্সন হতে পারে, নাউনের জেন্ডার হতে পারে, কিন্তু এগ্রিমেন্টের ক্ষেত্রে জেন্ডারের প্রয়োজন নেই আমাদের। আমরা শুধু দেখব এর নাম্বার আর পার্সন। আবার পার্সনটাও যদি তুমি না দেখো তাতেও কিছু যায় আসে না, যদি নাম্বারটাই তুমি দেখো ব্যাস তাতেই মিটে যায়, শুধু দুটো ক্ষেত্র বাদ দিয়ে। তো প্রথম যদি বলি যে আচ্ছা এটা কোন পার্সন, তাহলে তুমি বলবে দাদা এটা থার্ড পার্সন, থার্ড পার্সনের নাউন রাম। আর যদি বলি এর নাম্বার কি, তুমি অবশ্যই বলবে যে এটা সিঙ্গুলার। আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোনো সমস্যা নেই, দুটোই মাত্র নাম্বার থাকে এখানে, সিঙ্গুলার আর প্লুরাল, এখানে ডুয়েল নেই। বেশ, তাহলে এটা হচ্ছে সিঙ্গুলার। সেকেন্ড যদি আমরা এখানে দেখি আই, এটা একটা প্রোনাউন, তাহলে প্রোনাউন মানে এরও নাম্বার হবে, এরও পার্সন হবে। তাহলে আই হচ্ছে আমাদের ফার্স্ট পার্সন, এটা ফার্স্ট পার্সন হয়ে গেল। আর এর যদি আমরা বলি নাম্বার কি, তাহলে এটাও হয়ে যাবে সিঙ্গুলার, সিঙ্গুলার। এবারে একটা বিষয় রয়েছে এখানে, যে এই আইটাকে নেওয়াটা একটু বিপজ্জনক আমাদের, কারণ এই ওয়ার্ডটা খুব পিকুলিয়ার ওয়ার্ড। এ প্লুরাল হিসাবে কাজ করে, এই যে ওয়ার্ডটা এটা প্লুরাল হিসেবে কাজ করে। এই পরে আলোচনা হবে এসব নিয়ে। তা আমরা এখানে অন্য একটা নিই, আমরা হি নিই, যেখানে কোনো কনফিউশন নেই আমাদের। তো হি যে প্রোনাউনটা, এটা থার্ড পার্সন, অবশ্যই থার্ড পার্সন, এবং সিঙ্গুলার, এবং সিঙ্গুলার। তাহলে এই যে দুটো বৈশিষ্ট্য, একটা পার্সনের বৈশিষ্ট্য আর একটা নাম্বারের বৈশিষ্ট্য, এর সাথে ভার্বটাকে মেলাতে হবে আমাদের, একেই বলে এগ্রিমেন্ট। অর্থাৎ আমি এখানে ভার্ব নিচ্ছি গো ভার্ব, বেশ গো ভার্বকে আমি নিলাম। তাহলে এই যে গো ভার্বটা, এটা সিঙ্গুলারও হতে পারে, এটা প্লুরালও হতে পারে। তাহলে গো হচ্ছে V1, আর সবসময় তোমাদের মনে রাখতে হবে যে V1 হলো প্লুরাল আর V5 হলো সিঙ্গুলার।
V5 কাকে বলে? V5 মানে হচ্ছে V1 এর সঙ্গে যদি আমরা S বা ES যোগ করি তখন সেটা হয়ে যায় V5। তাহলে ফ্রেন্ডস সিঙ্গুলার যদি হয় তার মানে রাম এটাও সিঙ্গুলার, হি এটাও সিঙ্গুলার। তাহলে যখনই আমি সিঙ্গুলার নিচ্ছি তাহলে আমাকে কোনটা নিতে হবে বলো তো? আমি কি গো নেব নাকি আমি গোস নেব? কারণ এটা হচ্ছে গো হলো V1 আর V1 মানে প্লুরাল বলে দিয়েছি আমি, আর V5 হচ্ছে গোস যেটা সিঙ্গুলার। তাহলে যেহেতু এরা সিঙ্গুলার তাহলে এগ্রিমেন্ট কার সাথে করবে? নিশ্চয়ই প্লুরালের সাথে এগ্রিমেন্ট করবে না, সিঙ্গুলারের সাথেই এগ্রিমেন্ট করবে। তাহলে রামই নাও তুমি আর হি নাও, এদের সঙ্গে যাবে কে? গোস যাবে। গো যাবে না। এবার চলে এসো আইটাতে। এবার দেখো তো আই গোস বলি না আই গো বলি? আই গো বলি। কি বিচিত্র বিষয়! তাহলে যদি আমরা আইকে সিঙ্গুলার নাম্বার বলি তাহলে কেন আমি গোস বলছি না, কেন আমি গো বলছি? কারণ গো তো V1 আর V1 তো প্লুরাল, এই মাত্র বললাম। তাহলে আই অ্যাকচুয়ালি সেন্টেন্সে প্লুরালের ফাংশন করে। ওকে, সেই কারণে আমি বললাম যে এটা থেকে একটু কনফিউশন লাগবে তোমাদের, তো এটাকে বাদ দাও। তাহলে সাবজেক্টের সঙ্গে ভার্বকে এগ্রি করাতে হবে। বাহ, তোমরা বলবে দাদা কি বলছো এসব, এত সহজ বিষয়। আমরা সবাই অনার্স গ্র্যাজুয়েট, ইংলিশে মাস্টার্স করেছো অনেকে, তাহলে আমাদের আবার এইগুলো অজানা নাকি? তো ফ্রেন্ডস জাস্ট আমি বিষয়টা বোঝানোর জন্য এই অবতারণাটা করলাম। এত সহজ না যতটা তোমরা ভাবছো, আস্তে আস্তে আমরা ডিপ লেভেলে যাবো এর। তো এটা অনেকেই জানো, তবুও একবার আমি রিপিট করে দিলাম। আর কম্বাইন্ডের ক্লাস যেগুলো আমার অন্যান্য হয়, সমস্ত স্টুডেন্ট যেখানে থাকে তাদের জন্য আমি জিরো থেকে বলি, আরও গ্রাউন্ড লেভেল থেকে আমি তাদের বলি, আরও বিস্তৃতভাবে এগুলো বোঝাই, যেটা তোমাদের আমি বলবো না, সেটা লজ্জা দেওয়া হবে তোমাদের। তো এইটুকু বলি আমি, এর যে বেসিকটা সেটা এখানে তোমরা বুঝে গেছো যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই টার্মটার মানে কি, এটা বোঝানোর জন্য আমি এটা বললাম। এবারে আমরা চলে আসি একটু সাবজেক্ট বিষয়টা নিয়ে একটু ডিটেলসে আমরা আলোচনা করি এখানে, তারপরে আমরা রুলসেও ঢুকবো একে একে, যে কোয়েশ্চেনের অ্যান্সার করার জন্য রুলস কী কী আমাদের জানতে হবে। তো চলো দেখা যাক। প্রথম আমাদের বিষয় হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট কত রকমের হয় ফ্রেন্ডস, এটা যতক্ষণ না তোমার ক্লিয়ার হবে ততক্ষণ তোমার কাছে বিষয়টা বোধগম্য হবে না। তাহলে সাবজেক্ট যাকে আমরা বলছি এটাকে অনেক রকমভাবে আমরা ভাগ করতে পারি। প্রথম হচ্ছে সাবজেক্ট অ্যাকর্ডিং টু ফাংশন। গ্রামারের তুমি যে কোনো চ্যাপ্টার ফ্রেন্ডস নিয়ে নাও, গ্রামারের যে কোনো চ্যাপ্টারকে কেউ যদি তোমাকে বলে এটার কত রকমের ভাগ হয় বলো তো, তুমি দুটো অ্যান্সার দিয়ে দেবে সঙ্গে সঙ্গে, একটা অ্যাকর্ডিং টু ফাংশন আর একটা অ্যাকর্ডিং টু ফর্ম। এই দুটো তো হবেই হবে, একটা হচ্ছে অ্যাকর্ডিং টু ফাংশন আর একটা অ্যাকর্ডিং টু ফর্ম। এখানে আমরা আর একটা নেব, সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু নাম্বার। এই একটা নিলাম এক্সট্রা আমরা। তো এবার দেখো, একটা সাবজেক্ট অ্যাকর্ডিং টু ফাংশন মানে কি, সেন্টেন্সে কিসের কাজ করছে বা কি বোঝাচ্ছে একটা সাবজেক্ট, সেই অনুযায়ী দু ধরনের সাবজেক্ট হতে পারে। দু ধরনের কি কি হবে? একটাকে বলা হয় এজেন্টিভ সাবজেক্ট, আর একটাকে বলা হয় নন এজেন্টিভ সাবজেক্ট। ভালো করে বোঝো, সাবজেক্ট না বুঝলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যাবে কি করে তুমি? তো এজেন্টিভ আর নন এজেন্টিভ মানে কি? তো চলো একটা সেন্টেন্স আমরা এখানে লিখি। দিস চেয়ার সিটস ওয়েল। ভালো করে দেখো ফ্রেন্ডস, দিস চেয়ার সিটস ওয়েল, এই সেন্টেন্সের মানে কি? তাহলে তোমরা সবাই নিশ্চয়ই বলতে পারবে যে দাদা তোমরা ভালো করে চিনতে পারছো সেন্টেন্সটাকে, এটা কেমন সেন্টেন্স বলো তো? ভয়েস চেঞ্জ আমি তোমাদের বলেছিলাম, এটা কোয়াসি প্যাসিভ। এই যে ভার্বটা, সেন্টেন্স তো প্যাসিভ অ্যাক্টিভ হয় না, ভার্বটা অ্যাক্টিভ প্যাসিভ হয়। তাহলে এই যে সিটস ভার্বটা বসে আছে না, এটা কোয়াসি প্যাসিভ ভার্ব। এই কারণে এই সেন্টেন্সের অর্থ হচ্ছে চেয়ারটি বসতে ভালো। বসতে ভালো, চেয়ারটা বসছে না, যদিও সিট ভার্বটা দিয়ে বসা বোঝায়, কিন্তু চেয়ার বসছে না, চেয়ারটা বসতে ভালো। এবারে প্রশ্ন হচ্ছে ওকে, তো স্ট্রাকচার অনুযায়ী যদি আমরা দেখি এখানে দিস চেয়ার, এটা তো সাবজেক্ট, হ্যাঁ আমিও মানছি এটা সাবজেক্ট। তাহলে প্রশ্ন হচ্ছে এই সেন্টেন্সে কিসের কাজ করছে এটা? আচ্ছা, এজেন্ট কি? এজেন্ট আমরা তাকেই বলবো ভার্ব দিয়ে যে ক্রিয়াটা বোঝাচ্ছে সেই ক্রিয়াটা স্বয়ং করবে, এ নিজে করবে, সে হচ্ছে এজেন্টিভ সাবজেক্ট। এবার বলো, এই ভার্বটা দিয়ে যে ক্রিয়াটা বোঝাচ্ছে, কি ক্রিয়া বোঝাচ্ছে? বসা। সেটা কি এই চেয়ার করছে? না, চেয়ার করেনি। তাহলে কি একে আমরা এজেন্টিভ বলতে পারবো না, কিন্তু সাবজেক্ট বলবো কি? ইয়েস। তাহলে এটা সাবজেক্ট বটে, কিন্তু এটা
এজেন্টিভ নয়, তাহলে এটা নন এজেন্টিভ সাবজেক্ট। এরকম অনেক এক্সাম্পল আমরা দিতে পারি। যত তোমরা কোয়াসি প্যাসিভে পড়েছো সবার যে সাবজেক্ট সেগুলো নন এজেন্টিভ সাবজেক্ট। এবার দেখো যদি এজেন্টিভ সাবজেক্ট হয়, এজেন্টিভ সাবজেক্টটা আবার দুভাগে ভাগ হয়ে যায়। একটাকে বলে এক্সপ্লিসিট আর একটাকে বলা হয় ইমপ্লিসিট। এটা আবার কি জিনিস? খুব সহজ। এটা একটা পরিষ্কারভাবে দেখতে পাবো আমরা চোখের সামনে যে এই যে সাবজেক্টটা এটা একটা এজেন্টিভ সাবজেক্ট। যেমন আমি বললাম দ্য ম্যান কিকড দ্য বল, তাহলে লোকটা বলে লাথি মেরেছিল। এখানে আমাদের সাবজেক্ট কোনটা? এক বাক্যে তোমরা বলবে দাদা দ্য ম্যান, এটা হচ্ছে সাবজেক্ট। ভার্ব কি আছে? কিক, লাথি মারা। তাহলে এই যে লাথি মারা কাজটা এই সাবজেক্ট স্বয়ং করছে, সেই কারণে এটা এজেন্টিভ সাবজেক্ট এবং চোখের সামনে আমরা দ্য ম্যানকে দেখতে পাচ্ছি, সেই জন্য এটা এক্সপ্লিসিট, একদম ক্লিয়ার। ইমপ্লিসিট জিনিসটা কি? সাবজেক্ট তো আছে, তুমি বুঝতে পারছো সাবজেক্ট আছে, কিন্তু লেখা নেই। যেমন যদি আমরা বলি যে শাট দ্য ডোর, শাট দ্য ডোর, তাহলে এর মানে কি? দরজাটা বন্ধ করো। তাহলে এখানে এই যে ভার্বটা আছে বন্ধ করা, এই বন্ধ করা কাজটা নিশ্চয়ই কোনো একটা ব্যক্তি করছে, সে স্বয়ং করছে কোনো একটা ব্যক্তি। তার মানে সাবজেক্ট তো আছে এখানে, কিন্তু এই সাবজেক্টটা উজ্জ্ব আছে, লেখা নেই। এখানে কি আছে? ইউ, যাকে বলছে রাম সাইম যদুমধু যাকে হতে পারে এটা। এখানে ইউ ধরবো আমরা, কারণ এটা V1-এ থাকে। যত ইম্পারেটিভ সেন্টেন্স তুমি দেখতে পাবে, সমস্ত ইম্পারেটিভ সেন্টেন্সের যে সাবজেক্ট সেগুলো কার আন্ডারে পড়বে? ইমপ্লিসিট এজেন্টিভ অ্যাকর্ডিং টু ফাংশন সাবজেক্ট। পিছন দিকে হাঁটো, তাহলে ক্লিয়ার হয়ে গেছে বিষয়টা। তো ফ্রেন্ডস এটা হচ্ছে অ্যাকর্ডিং টু ফাংশন। এবার আমরা দেখি অ্যাকর্ডিং টু ফর্ম সাবজেক্ট কত ধরনের হতে পারে। তো চলো, তো ফ্রেন্ডস এটা সাবজেক্টের ঠিক ধরন বলবো না, আমরা সাবজেক্টের ভাগ বলতে পারি অ্যাকর্ডিং টু ফর্ম। তো এটা দুটো তোমাদের মনে রাখতে হবে বিষয়। একটা হচ্ছে হেড ওয়ার্ড আর একটা হলো মডিফায়ার। এই মডিফায়ারের আরেকটা নাম হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজাংক্ট। ওকে, অ্যাট্রিবিউটিভ অ্যাডজাংক্ট আর হেড ওয়ার্ড, এই দুটো হচ্ছে অ্যাকর্ডিং টু ফর্ম সাবজেক্টকে আমরা ভাঙতে পারি। আচ্ছা এটা কি বোঝাচ্ছে? ভালো করে বুঝবে বিষয়টা। আমি একটা সেন্টেন্সের সাবজেক্ট, একটা ওয়ার্ড অবশ্যই হবে, সেই ওয়ার্ডটা নাউন বা প্রোনাউন হবে। সেই নাউন বা প্রোনাউন যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, আর যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল। খুব সহজ। তুমি যদি এবার আমাকে বলো যে দাদা সেন্টেন্সের ভিতর একাধিক শব্দ আছে সাবজেক্টের ঘরে, তখন আমরা কোন শব্দটাকে নেব? এটাও একটা প্রশ্ন। যেমন আমি বললাম যে দ্য ফিয়ার্স টাইগার সামথিং, তারপরে যা হোক একটা আছে। দ্য ফিয়ার্স টাইগার ওয়াজ হাউলিং, ধরো এরকম করে দিলাম আমরা। দ্য ফিয়ার্স টাইগার ওয়াজ হাউলিং। তো ফ্রেন্ডস এবার দেখো এখানে সাবজেক্ট কোনটা? তুমি বলবে এই যে দ্য ফিয়ার্স টাইগার, এটা হচ্ছে সাবজেক্ট। বেশ, তাহলে এবার যা দ্য ফিয়ার্স টাইগার, এখানে ওয়ার্ড তো একটা নেই, ওয়ার্ড তো তিনটে আছে, তাই না? একটা দ্য, একটা ফিয়ার্স, আবার একটা টাইগার। তাহলে আমি নেবো কোনটাকে? এবারে আমি একটু আগেই তোমাদের বলেছিলাম যে সাবজেক্ট সবসময় কি হয়? সাবজেক্ট নাউন বা প্রোনাউন। তাহলে এই হিসেবে যদি তোমরা দেখো যে এখানে ওয়ার্ড তিনটে থাকতে পারে, কিন্তু নাউন তো একটাই আছে, তাই না? টাইগার। তার মানে ইজিলি তুমি এখানে ধরতে পারলে যে এই যে ওয়ার্ডটা, এইটাই হচ্ছে আমাদের এক্স্যাক্টলি সাবজেক্ট। এটাই অ্যাকচুয়াল সাবজেক্ট আমাদের, কিন্তু ওয়ার্ড তো তিনটে আছে। ওই জন্যই আমি বলেছিলাম এটা সাবজেক্টের ঘর, এটা সাবজেক্টের ঘর। এখানে বসতে তো অনেকে পারে, কিন্তু সাবজেক্ট হয় একজন। আর এই যে ওয়ার্ডটা মেন সাবজেক্ট, যার নাম্বার পার্সন অনুযায়ী আমরা ভার্বটাকে চেঞ্জ করব, সেটাকে বলে হেড ওয়ার্ড। তাহলে এই যে ওয়ার্ডটা সাবজেক্টের ঘরে আছে, একে আমরা বলবো হেড ওয়ার্ড। আর বাকি যেগুলো পড়ে রইল, এগুলো যদি এই ওয়ার্ডটাকে মডিফাই করে, অর্থাৎ এই ওয়ার্ডটার সম্পর্কে বলে,
তখন এদের বলা হবে মডিফায়ার। কিন্তু সব সময় এই ওয়ার্ডটার সম্পর্কে বলে না, সেই জন্য এর আর একটা ঘর হয়ে যায়, একে বলা হয় কোয়ালিফায়ার, এটাকে বলা হয় কোয়ালিফায়ার। তো চলো দেখো, টাইগার, কেমন টাইগার? ফিয়ার্স টাইগার। তাহলে এই যে ওয়ার্ডটা টাইগার সম্পর্কে বললো, ইয়েস টাইগার সম্পর্কে বলছে, তাহলে এটা মডিফায়ার হয়ে যাবে। দা, দা কার জন্য এসেছে? টাইগারের জন্য দা এসেছে, তাহলে এই দাটাও কার সম্পর্কে বলছে? টাইগার সম্পর্কে, তাহলে এটাও হয়ে গেল মডিফায়ার। এর আমি ডিটেলস ভাগ দেখাচ্ছি না, এর অনেক ভাগ আছে। মডিফায়ার কত ধরনের মডিফায়ার হতে পারে, ডিটারমাইনার হতে পারে, ডিটারমাইনার যেটা সেটা ওয়ান টাইপ অফ মডিফায়ার। ডিটারমাইনার আবার 6 ধরনের হতে পারে, এসব আমি বলবো না তোমাদের, শুধু শুধু মাথায় ঢুকিয়ে লাভ নেই এসব। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি হতে পারে, অ্যাডজেক্টিভাল ফ্রেজ হতে পারে, অ্যাডজেক্টিভাল ক্লজ হতে পারে, অনেক বিষয় রয়েছে এর মধ্যে, সব কিছু মডিফায়ারের ভেতর। মডিফায়ার নিয়ে একটা ক্লাস করানো যায়, কিন্তু এসব জানার দরকার নেই। শুধুমাত্র জাস্ট এখানে আরেকটা বিষয় আমি তোমাদের কোয়ালিফায়ারটা বলে দিই। যদি আমি দ্য ফিয়ার্স টাইগারের জায়গায় দ্য ভেরি ফিয়ার্স টাইগার করে দিতাম, দ্য ভেরি ফিয়ার্স টাইগার, এবার লক্ষ্য করে দেখো এই টাইগারটা হেড ওয়ার্ড আর এই পুরোটা হচ্ছে মডিফায়ার। কিন্তু ফিয়ার্সটা টাইগার সম্পর্কে বললো, দাটাও টাইগার সম্পর্কে বললো, কিন্তু ভেরি ওয়ার্ডটা কি টাইগার সম্পর্কে বলছে? না, ভেরি ওয়ার্ডটা ফিয়ার্স সম্পর্কে বলছে। একে বলে কোয়ালিফায়ার, এই মডিফায়ার না, কারণ এ হেড ওয়ার্ডকে মডিফাই করছে না। তো ফ্রেন্ডস, যাক এতটা আশা করছি বুঝে গেছো তোমরা। তাহলে অ্যাকর্ডিং টু ফর্ম আমরা হেড ওয়ার্ড, মডিফায়ার আর কোয়ালিফায়ারে ভাঙতে পারি। তোমাদের যেটা মনে রাখতে হবে, এই হেড ওয়ার্ড শব্দটা মনে রাখতে হবে খুব ভালো করে। তো চলো এইখান থেকে দেখি আমরা যে কনফিউশনটা আসে কোথায় আমাদের, তো চলো সেটাও দেখা যাক। তো তোমরা বুঝলে নিশ্চয়ই যে হেড ওয়ার্ডটা আমরা খুঁজে নেব। আর হেড ওয়ার্ড কি হবে? হেড ওয়ার্ড অবশ্যই নাউন বা প্রোনাউন হবে। বেশ, এবার তোমাকে সেন্টেন্স দিয়েছে, মাই ইয়াঙ্গার ব্রাদার ইন কলকাতা ইজ কামিং। আচ্ছা, সাবজেক্ট কি? সাবজেক্ট বললেই তুমি ভার্ব থেকে বাঁ দিকের অংশটা বলে দেবে সাবজেক্ট। তাহলে এই ভার্বের থেকে বাঁ দিকের যে অংশটা আছে এটা হয়ে গেল আমাদের সাবজেক্ট, মাই ইয়াঙ্গার ব্রাদার ইন কলকাতা। বেশ, এবার যদি বলি হেডওয়ার্ড কোনটা, তাহলে তুমি যে নিয়ম শিখেছো যে দাদা হেডওয়ার্ড মানে হচ্ছে যেটা নাউন বা প্রোনাউন, সেইটাই হচ্ছে হেডওয়ার্ড। তাহলে এখানে নাউন আছে আমাদের ব্রাদার, তাহলে এ কোথায় যাবে গো? কলকাতাটাও তো নাউন। তাহলে এবার দেখো একের বেশি নাউন হয়ে গেছে সাবজেক্টের ঘরে, তাহলে এবার কোন নাউনটাকে আমি নেব? যদিও এখানে আমাদের কনফিউশন আসবে না, কারণ ব্রাদারও সিঙ্গুলার, কলকাতাও সিঙ্গুলার, তাহলে আমি ইজি নেব। কিন্তু যদি এরকম সেন্টেন্স তোমাকে দেয় যে যেখানে দুটো নাউন আছে অথচ একটা সিঙ্গুলার আর একটা প্লুরাল, তখন কনফিউজড হয়ে যাবে তুমি যে এইবার আমি এটাকে ইজ লাগাবো না আর লাগাবো। চলো একটা এক্সাম্পলও দিয়ে দিই এখানে। দ্য বার্ডস সিটিং অন দ্য ট্রি ওয়াজ চার্পিং। তাহলে বার্ডসগুলো কি করছিল? চার্পিং করছিল গাছেতে বসে। আচ্ছা, সাবজেক্ট কোনটা? দ্য বার্ড সিটিং অন দ্য ট্রি, এই পুরোটা সাবজেক্ট। এবার লক্ষ্য করো দুটো নাউন, একটা বার্ডস একটা নাউন হয়ে গেছে আর ট্রি একটা নাউন হয়ে গেছে। দেখো যে কনফিউশনের কথা বলছিলাম, বার্ডস প্লুরাল, ট্রি সিঙ্গুলার, তাহলে ওয়াজ নেব না ওয়ার নেব? এখানে কনফিউশন আসতে পারে। তাহলে এটাও একদম কনফিউজড হবে না, খুব সহজ। একে চেনার নিয়ম খুব সহজ আছে। সেটা কি? যে ট্রিকটা সেটা হচ্ছে প্রিপোজিশনের ডান দিকে কখনো হেডওয়ার্ড যায় না। এটা ভালো করে মাথার মধ্যে গুঁজে নাও, খাতাতে লিখে নাও। প্রিপোজিশনের ডান দিকে কখনো হেডওয়ার্ড থাকবে না, সবসময় প্রিপোজিশনের বাঁ দিকে হেডওয়ার্ড থাকে। তাহলে প্রিপোজিশন স্টার্ট হচ্ছে কোথা থেকে? ইন থেকে। তাহলে এর ডান দিকে আমি তাকাবোই না, আমি এর বাঁ দিকে কোন নাউনটা আছে সেটাকে হেডওয়ার্ড ধরবো। তাহলে ব্রাদার, এটাই হয়ে গেল আমার হেডওয়ার্ড। এখানে দেখো অন প্রিপোজিশন পড়ে গেল, যাবোই না ডান দিকে, বাঁ দিকে দেখবো কি আছে? বার্ডস, এই নাউনটা আছে। তাহলে এটাই হয়ে যাবে আমাদের হেডওয়ার্ড। তাহলে এখানে বেশি ভেঙে বলার কিছু নেই, অনেক কিছু বলতে পারি আমি এখানে চাইলে অন্যভাবেও, কিন্তু এই ট্রিকটা তোমাদের বলে দিলাম। এইটুকু মনে রাখবে যে প্রিপোজিশনের ডান দিকে আমরা যাবো না, আমরা হেডওয়ার্ড সবসময় প্রিপোজিশনের বাঁ দিকে দেখে নেব। তো এইভাবে আমরা চিনতে পারবো। তো এটা আর ডিটেলসে আমি যাচ্ছি না, এবারে চলে আসছি আমরা নাম্বারে। আর একটা বিষয় আমি তোমাদের বলে দিই এখান থেকে,
আমি এইমাত্র বললাম যে সাবজেক্ট চিনব কি করে, ভার্বের আগে, ভার্বের বাঁ দিকে যেটা থাকে সেটাই সাবজেক্ট। এখানেও কনফিউশন আসতে পারে, এত সহজ প্রশ্ন হয় না, এখানেও ঘুরিয়ে দিতে পারে তোমাদের যে সব সময় কি তাই না। চলো একটা সেন্টেন্স দেখা যাক এখানে, যে বিষয়টা কি এত সহজ। বাচ্চাদের যেরকম বলা হয় যে ভার্বের আগে সাবজেক্ট আর ভার্বের পরে যেগুলো থাকে সেগুলো অবজেক্টও হতে পারে, কমপ্লিমেন্টও হতে পারে। ধরো তোমাকে এরকম সেন্টেন্স দিয়েছে, হিয়ার কামস দ্য ট্রেন, 2 miles beyond that pasture were 3 groups of cattle including some sheep। ভালো করে লক্ষ্য করে দুটো সেন্টেন্স, প্রথমে একটা ছোট্ট সেন্টেন্স দিয়েছি একটা, দ্বিতীয়টা বেশ বড় সাইজের একটা সেন্টেন্স দিয়েছি। লক্ষ্য করো প্রথম সেন্টেন্সের সাবজেক্ট কি যদি তোমাকে কেউ প্রশ্ন করে, তুমি তাহলে বলবে আচ্ছা কামস, কামস হলো ভার্ব, তার মানে এর বাঁ দিকে আছে, এই হিয়ারটা হলো সাবজেক্ট। কী করে হিয়ারটা সাবজেক্ট হয় ফ্রেন্ডস? যেখানে আমি লিখেছিলাম যে কোন কোন পার্টস অফ স্পিচ সাবজেক্ট হতে পারে, সেখানে নাউন, প্রোনাউন, জিরান্ড, ইনফিনিটিভ এসব লিখেছিলাম। অ্যাডভার্ব লিখেছিলাম কি কোথাও? না, অ্যাডভার্ব কোনোদিন সাবজেক্ট হবে না। তাহলে এই হিয়ারটা হলো অ্যাডভার্ব, এটা কি করে সাবজেক্ট হয়? তাহলে এটা তো সাবজেক্ট নয়। তাহলে সাবজেক্ট এখানে কোনটা? ট্রেন। কারণ এই ট্রেনের সম্পর্কে এখানে কিছু বলা হচ্ছে, ভালো করে জেনে নাও। সাবজেক্ট চেনার দুটো খুব সহজ উপায়, এক ভার্বের বাঁ দিকে থাকে, দুই যে সাবজেক্ট যে ভার্বটাকে করছে সে হচ্ছে সাবজেক্ট, আর তিন যার সম্পর্কে কিছু বলা হচ্ছে সে সাবজেক্ট। ভালো করে বুঝবে, এই 3 নম্বর রুলটা দিয়ে অনেক সময় আমরা চিনতে পারি। কখন চিনবো 3 নম্বর রুল দিয়ে? যখন দেখবো যে সাবজেক্টটা ভার্বের আগে নেই, তখন আমাদের বুঝতে হবে যে কি করে খুঁজে পাবো কোনটা সাবজেক্ট, যার সম্পর্কে সেন্টেন্সে কিছু বলা হচ্ছে সেই সাবজেক্ট। তাহলে লক্ষ্য করো এখানে ট্রেনের সম্পর্কে কথা বলা হচ্ছে, তাহলে ট্রেন হয়ে গেল আমাদের সাবজেক্ট। তাহলে ভার্বের ডান দিকে আছে দেখতে পাচ্ছ। সেকেন্ড, 2 miles beyond that pasture, এই যে তৃণভূমিটা দেখা যাচ্ছে, 2 মাইল যদি আমরা পেরিয়ে যাই এই তৃণভূমিতে, সেখানে আমরা দেখতে পাবো 3টে ভেড়ার দল, 3টে গবাদি পশুর দল রয়েছে, সেখানে কিছু ভেড়াও রয়েছে। এই যে সেন্টেন্সটা, এর সাবজেক্ট কোনটা বলো দেখি, কোনটা সাবজেক্ট? নিজেরা ট্রাই করো। তাহলে এখানে তোমরা এইভাবে ট্রাই করবে যে কার সম্পর্কে কথা বলা হচ্ছে, এখানে কার সম্পর্কে কথা বলা হচ্ছে। 3টে, হ্যাঁ ঠিকই ধরেছো, আশা করছি তোমরা ধরতে পেরেছো। এখানে বলা হচ্ছে কথাটা প্যাশ্চারের সম্পর্কে কিছু বলা হয়নি, মাইলের সম্পর্কে কিছু বলা হয়নি, ভেড়ার সম্পর্কে কিছু বলা হয়নি। এখানে বলা হচ্ছে কার সম্পর্কে কথা বলা হচ্ছে? হ্যাঁ, এখানে কথা বলা হচ্ছে ক্যাটেলের গ্রুপ সম্পর্কে। তার মানে এর সাবজেক্ট হচ্ছে 3 গ্রুপস অফ ক্যাটেল, এইটা হলো এর সাবজেক্ট। এবারে প্রশ্ন হচ্ছে, এখানে আর একটা প্রশ্ন চলে আসতেই পারে। আচ্ছা দাদা, এখানে দেখো নাউন কি কি আছে? গ্রুপস একটা নাউন আছে। আচ্ছা ক্যাটেলটাও তো একটা নাউন। ইয়েস, ক্যাটেলটাও একটা নাউন। তাহলে এবারে আরেকটা কনফিউশন, যে সাবজেক্ট না হয় খুঁজে পেলাম, এবারে হেডওয়ার্ড কোনটা? এই গ্রুপসটা হেডওয়ার্ড নাকি ক্যাটেলসটা হেডওয়ার্ড? ক্যাটেলস বলে কিছু হয় না, জেনে রাখো। আমি তোমাদের নাউনের চ্যাপ্টারে বলেছি কিছু কিছু নাউন এরকম আছে যাদের প্লুরাল ফর্ম যেটা, সেখানে এস থাকে না, কিন্তু তারা অলওয়েজ প্লুরাল হয়। কালেকটিভ নাউন কিছু অলওয়েজ প্লুরাল, কিছু কখনো প্লুরাল কখনো সিঙ্গুলার, যেমন জুরি, যেমন ফ্যামিলি, যেমন অডিয়েন্স, যেমন পিপল, এগুলো কখনো সিঙ্গুলার কখনো প্লুরাল। কিন্তু ক্যাটেল অলওয়েজ প্লুরাল। তো ফ্রেন্ডস, এখানে ক্যাটেলটাকে আমরা হেডওয়ার্ড ধরবো না, গ্রুপটাকে ধরবো। তাহলে নিয়ম একটু আগেই আমি তোমাদের বলেছি যে যেখান থেকে প্রিপোজিশন স্টার্ট হবে তার ডান দিকে যাব না। তাহলে আমাদের গ্রুপসটা হচ্ছে এখানে হেডওয়ার্ড, আর এই গ্রুপসটা কি? প্লুরাল, গ্রুপসটা প্লুরাল। তাহলে ভার্ব কি হবে? প্লুরাল হবে, ভার্ব সিঙ্গুলার হবে না। ভার্ব আছে কোথায়? দেখো এইখানে ভার্ব আছে, ওয়ার। তাহলে সেন্টেন্সটা কারেক্ট। যদি এখানে ওয়াজ লেখা থাকতো তাহলে সেন্টেন্সটা রং হয়ে যেত। কিন্তু এইভাবে বললাম বলে যতটা সহজ লাগছে ততটা কিন্তু সহজ লাগতো না যদি আমি ওয়াজ লিখে ছেড়ে দিতাম কিছু না বলে। তাহলে তোমাদের ভেঙে ভেঙে বলছি, সেই জন্য তোমরা বিষয়টা বুঝতে পেরে গেছো আশা করছি, যে কিভাবে আমরা ধরি। যখনই একটু বড় সেন্টেন্স দেবে ঘাবড়াবে না, কার সম্পর্কে কথা বলা হচ্ছে সে হলো সাবজেক্ট। সেখানে কটা নাউন প্রোনাউন আছে আগে দাগ দিয়ে নাও। যেখান থেকে প্রিপোজিশন স্টার্ট হচ্ছে তার ডান দিকে তাকাবে না, তার বাঁ দিকে একটাই থাকবে অবশ্যই, কি নাউন বা প্রোনাউন, সেটাই হচ্ছে সাবজেক্ট। এতটা ক্লিয়ার? এইবার এর থেকেও উপরে আমি যাচ্ছি, এর থেকেও ডেপতে যাচ্ছি।
যদি হেড ওয়ার্ড দুটো হয়ে যায়, তিনটে হয়ে যায়, চারটে হয়ে যায়, তখন কি করব? মানে আমি বলতে চাইছি প্রিপোজিশন নেই, প্রিপোজিশনই নেই, অথচ দুটো আমরা নাউন দেখতে পাচ্ছি, দুটো প্রোনাউন দেখতে পাচ্ছি। এবার কি করব দাদা? চলো এইটাই দেখাবো। নাম্বার 3, অ্যাকর্ডিং টু নাম্বার সাবজেক্টকে দুভাগে ভাগ করা হয়, অ্যাকর্ডিং টু নাম্বার। তো ফ্রেন্ডস, ভিডিও দেখেছো তো? এখনও আমরা রুলে পৌঁছতেই পারিনি, যদিও বলে যাচ্ছি এগুলোও রুলের মধ্যেই পড়ছে, তবুও আমাদের এইটুকুতেই কত সময় চলে যাচ্ছে। তো নাম্বার, অ্যাকর্ডিং টু নাম্বার দু ধরনের সাবজেক্ট হয়, একটাকে বলা হয় সিঙ্গুলার সাবজেক্ট, আর একটাকে বলা হয় কম্পাউন্ড সাবজেক্ট। তো সিঙ্গুলার বা সিঙ্গেল সাবজেক্ট আর হচ্ছে কম্পাউন্ড সাবজেক্ট, এইটা ভালো করে একটু বুঝতে হবে আমাদের বিষয়টা। এতক্ষণ আমি তোমাদের যা যা এক্সাম্পল দিলাম সাবজেক্টের, সব হচ্ছে সিঙ্গেল সাবজেক্ট, কম্পাউন্ডের আমি এক্সাম্পল দিইনি। চলো দেখা যাক। দেখো আমি একটা সেন্টেন্স লিখছি এখানে, রাম ওয়েন্ট টু দ্য পার্টি। চলো, খুব ছোট্ট সেন্টেন্স। তো বলো আমাকে এখানে সাবজেক্ট কোনটা? অবশ্যই বলবে তাদের রাম হচ্ছে সাবজেক্ট। আচ্ছা, প্রেডিকেট কোনটা? ওয়েন্ট টু দ্য পার্টি, এটা হচ্ছে প্রেডিকেট। বেশ, তাহলে এখানে তো একটাই যেহেতু ওয়ার্ড আছে, এটাই হেড ওয়ার্ড হয়ে যাবে, আর এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই অনুযায়ী ভার্ব হবে। পাস্টে যদি ভার্ব থাকে চিন্তার কোনো কারণ নেই। নেক্সট হচ্ছে, আমি এটাকে একটু বাড়ালাম, রাম অ্যান্ড যদু করে দিলাম আমি। রাম অ্যান্ড যদু ওয়েন্ট টু দ্য পার্টি। ফ্রেন্ডস, এবার বলো তো সাবজেক্ট কোনটা? তাহলে অবশ্যই বলবে দাদা সাবজেক্ট হচ্ছে রাম অ্যান্ড যদু। লক্ষ্য করো, রামও একটা নাউন, যদুও একটা নাউন, এবং আমি এখানে কোনো প্রিপোজিশন দেখতে পাচ্ছি না, তার মানে এটাও হেডওয়ার্ড, এটাও হেডওয়ার্ড, দুখানা হেডওয়ার্ড আছে এখানে। এই দুটো হেডওয়ার্ড যখন চলে আসবে, এবার কোনটা অনুযায়ী আমি ভার্ব নেব? এখানে পাস্ট দিয়েছি বলে কোনো সমস্যা হচ্ছে না। যদি আমি পাস্টই দিলাম, কিন্তু এইভাবে না দিয়ে যদি এরকম দিতাম যে ওয়াজ অথবা ওয়ার, এইবার লিখে দিলাম প্রেজেন্ট ইন দ্য পার্টি, এইবার দেখো কনফিউশন ক্রিয়েট হতে শুরু করবে যে এখানে ভার্বে আমি ওয়াজ ওয়ার দিয়েছি, টেন্স তো পাস্টই দিয়েছি, কিন্তু এবারে নাম্বারের একটা ব্যাপার আছে, কারণ ওয়াজ সিঙ্গুলার নাম্বারের ভার্ব আর ওয়ার হচ্ছে প্লুরাল নাম্বার। তাহলে তোমাকে চেক করতে হবে সাবজেক্টটাকে, যে রাম আর যদু আমরা এটাকে সিঙ্গেল ধরবো নাকি কম্পাউন্ড। তাহলে সিঙ্গেল ধরার কোনো কারণই নেই, কারণ রাম আলাদা একজন ব্যক্তি, যদু আলাদা একজন ব্যক্তি, এদের যোগ করছে কে? অ্যান্ড যোগ করেছে। তাহলে দুজন আলাদা ব্যক্তিকে যখন বোঝাচ্ছে তখন অবশ্যই প্লুরালই হবে, তাহলে অয়ারই হবে। যেটা বোঝাচ্ছি আমি তোমাদের সেটা হচ্ছে এই সাবজেক্টটার নাম কি? এই সাবজেক্টটাকে বলা হয় কম্পাউন্ড সাবজেক্ট। এই কম্পাউন্ড সাবজেক্ট বিষয়টা ক্লিয়ার হয়েছে আশা করছি। খুব সহজ মনে হচ্ছে এখনও, কিন্তু এত সহজও নয় বিষয়টা। এরপরে দেখবে কনফিউশন ক্রিয়েট হবে যে এন্ড আছে অথচ সিঙ্গুলার হবে, এরকমও দেখবো আমরা। প্রত্যেকটার ব্যতিক্রম আছে, সব দেখাবো আমি একে একে। চলো আগে জেনারেল যেগুলো বিষয় আমাদের বেসিকগুলো আগে ক্লিয়ার করে নিই আমরা। আচ্ছা, এখানে সাবজেক্ট যেমন সিঙ্গুলার হলো, আচ্ছা দাদা তোমরা প্রশ্ন করতে পারো যে দাদা প্রেডিকেটও কি কম্পাউন্ড হতে পারে? হ্যাঁ, হতেই পারে। দেখো এখানে আছে কি ওয়াজ বা ওয়ার, ওয়াজ তো হবে না, ওয়ার প্রেজেন্ট ইন দ্য পার্টি, একটা প্রেডিকেট। আচ্ছা, এটাকে যদি আমি একটু বাড়িয়ে দিই প্রেডিকেটটাকে, অ্যান্ড, আবার আমি অ্যান্ড লাগিয়ে দিলাম, দিয়ে লিখলাম যে লেফট আর্লি, তারা পার্টিতে উপস্থিত তো ছিল কিন্তু তাড়াতাড়ি ফিরে এসেছিল, লেফট আর্লি। এইবার বলো তো দেখি যে এখানে প্রেডিকেট দেখো দুটো প্রেডিকেট হয়ে গেছে, একটা ওয়ার প্রেজেন্ট ইন দ্য পার্টি, এই একটা প্রেডিকেট, লেফট আর্লি এই একটা প্রেডিকেট, অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, তাহলে এখানে প্রেডিকেটটা ডাবল হয়ে গেছে। হ্যাঁ, এই প্রেডিকেটটার নাম কম্পাউন্ড প্রেডিকেট। তাহলে সাবজেক্ট যেমন সিঙ্গেল সাবজেক্ট কম্পাউন্ড সাবজেক্ট হয়, প্রেডিকেটও সিঙ্গেল প্রেডিকেট কম্পাউন্ড প্রেডিকেট হয়। আমাদের প্রেডিকেট নিয়ে চিন্তা করার কিছু কারণ নেই, কারণ আমরা সাবজেক্ট বারে এগ্রিমেন্ট করছি, জাস্ট বলে দিলাম তোমাদের। এবারে আমাদের দেখতে হবে যে বেশ, তাহলে দাদা তুমি যেটা বলতে চাইছো যে একাধিক নাউন যদি অ্যান্ড দ্বারা যুক্ত হয় তাহলে ভার্ব সবসময় আমরা প্লুরাল নেব। ফ্রেন্ডস, আমি এটা বলতে চাইনি, এটা বলবো না আমি। তো জেনারেল রুল এটাই বলছে, ভালো করে বুঝবে বিষয়টা, একাধিক নাউন বা প্রোনাউন যদি অ্যান্ড দ্বারা যুক্ত হয় এবং
একাধিক ব্যক্তি, বস্তু, স্থান, ধারণা ইত্যাদি বোঝায়, তখন প্লুরাল হবে। এই শেষের অংশটুকু যোগ না করলে কিন্তু এর পরের যে এক্সাম্পলটা দেবো আর মেলাতে পারবে না তোমরা। চলো দেখা যাক। তো ফ্রেন্ডস, ধরো এরকম একটা সেন্টেন্স দিয়ে দিয়েছে এখানে যে পেন অ্যান্ড ইঙ্ক, পেন অ্যান্ড ইঙ্ক ড্যাশ মাই ফার্স্ট চয়েস। আচ্ছা ফ্রেন্ডস বলো তো, এই যে ড্যাশটা দিয়েছি আমি, তার জড়িয়ে যাচ্ছে, ওকে, তো ফ্রেন্ডস বলো এখানে আমি কি বসাবো? অপশানে আমি দিয়েছি ওয়াজ আর একটা দিয়েছি ওয়ার। পেন অ্যান্ড ইঙ্ক ড্যাশ মাই ফার্স্ট চয়েস, কি বসাবো? তো নিয়ম অনুযায়ী যেটা এতক্ষণ আমি তোমাদের বললাম, তোমরা বলবে দাদা পেন হচ্ছে একটা নাউন, তাহলে এই একটা আমাদের হেডওয়ার্ড, ইঙ্ক হলো আর একটা নাউন, এই একটা হেডওয়ার্ড, তাহলে দুটো হেডওয়ার্ড আছে এবং অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, তাহলে অবশ্যই প্লুরাল আমরা ওয়ার নেব। মাইনাস হয়ে গেল, মাইনাস হয়ে গেল, ভুল করে ফেললাম আমরা। কেন? তাহলে আমি এইটুকু বলে ছাড়িনি, আমি এর সাথে আরও কিছু অ্যাড করেছিলাম কথা, সেগুলো মনে করো। আমি কি বললাম এখনই? দুটো আলাদা নাউন অ্যান্ড দ্বারা যুক্ত হয়ে যদি দুটো আলাদা বিষয়, দুটো আলাদা বস্তু, দুটো আলাদা ব্যক্তি, দুটো আলাদা ধারণা, দুটো আলাদা স্থান এইসব বোঝায়, তখন আমরা প্লুরাল নেব। এই সেন্টেন্সটার মানে কি? পেন অ্যান্ড ইঙ্ক ড্যাশ মাই ফার্স্ট চয়েস, এই সেন্টেন্সের মানে কি? এই সেন্টেন্সের মানে হলো আমার প্রথম পছন্দ ছিল শিক্ষা। ইয়েস, ঠিক শুনেছ, শিক্ষা। পেন অ্যান্ড ইঙ্ক মানে শিক্ষা, এডুকেশন এটার মানে। তাহলে এই পুরো যে ফ্রেজটা আমি লিখেছি এখানে পেন অ্যান্ড ইঙ্ক, এই পুরোটার বদলে আমি এডুকেশন শব্দটা বসাতে পারি না? পারি না, 100% বসাতে পারি। এডুকেশন ওয়াজ মাই ফার্স্ট চয়েস, এডুকেশন সিঙ্গুলার দেখেই বুঝতে পারছো ওয়াজ নেবে। তাহলে এডুকেশন ওয়ার্ডটা যখন এই পুরো অংশটাকে রিপ্লেস করতে পারলো, এ এত পাওয়ারফুল, এই পুরো অংশটার বদলে আমি একটা সিঙ্গেল ওয়ার্ড বসাতে পারলাম না? পারলাম না, পারলাম। সেটা কি? এডুকেশন। তার মানে ক্লিয়ার হয়ে গেছে যে পেন আর ইঙ্ক দুটো আলাদা বস্তুকে বোঝাচ্ছে না। এখানে পেন মানে পেন নয়, এখানে ইঙ্ক মানে ইঙ্ক নয়, এখানে পেন আর ইঙ্ক মানে এডুকেশন। তাহলে খাতায় ভালো করে নোট করো যে দুটো আলাদা নাউন যদি কোনো একটি নির্দিষ্ট বিষয়ের অংশ হিসেবে কাজ করে বা কোনো ইডিওম্যাটিক এক্সপ্রেশন দেয়, তখন আমরা কি করি? সিঙ্গুলার ভার্ব নিই। ভালো করে বুঝবে, আমি এক্সাম্পল সব দিয়ে দেবো, কোনো চিন্তা নেই। ধরো তোমাকে বললো ব্রেড অ্যান্ড বাটার, ব্রেড অ্যান্ড বাটার। সাধারণ অর্থ কি? ব্রেড মানে রুটি, বাটার মানে মাখন। কিন্তু ব্রেড আর বাটার একসাথে যখন বসে, সেন্টেন্স দেখে আমরা বুঝতে পারি যে এর অর্থ হয়ে যায় কি? জীবিকা। যেমন পেন আর ইঙ্কের মানে হয়ে যায় শিক্ষা, তেমন ব্রেড বাটারের অর্থ হয়ে যায় কি? জীবিকা। সো ডিয়ার ফ্রেন্ডস, এখানে ব্রেড মানে রুটি আর বাটার মানে মাখন নয়, কিন্তু এর অর্থটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। কোনো একটা বিষয়, সেটা কি? জীবিকা, তার অংশ হিসেবে কাজ করছে এরা দুজন, ব্রেড আর বাটার। শিক্ষা, এই যে বড় একটা বিষয়, তার অংশ হিসেবে কাজ করছে পেন আর ইঙ্ক। আবার ব্রেড অ্যান্ড বাটার আছে মানেই যে সব সময় এটার অর্থ জীবিকাই হবে এরকম নয়। চলো সেন্টেন্স দেখি, নাহলে আবার কনফিউজড হবে তোমরা। ধরো বলেছে যে ব্রেড অ্যান্ড বাটার ড্যাশ নট ইজি টু আর্ন, ব্রেড এবং বাটার রোজগার করা বা পাওয়া এত সহজ নয়। আর একটা সেন্টেন্স তোমাকে দিয়েছে ব্রেড অ্যান্ড বাটার ড্যাশ সোল্ড হিয়ার। তুমি একটা দোকানে গেছো, দেখলে দোকানের সামনেই দেখলে তুমি একটা পোস্টার করা আছে, সেখানে লেখা আছে ব্রেড অ্যান্ড বাটার ড্যাশ সোল্ড হিয়ার। এখানে ব্রেড এবং বাটার বিক্রি করা হয়। এর মানে কি? এখানে ব্রেড আর বাটার মানে জীবিকা, এখানে জীবিকা বিক্রি করা হয় না। তাহলে তুমি বুঝতেই পারছো যে স্টেশনারি শপটায় তুমি গেছো, সেখানে কি? সেখানে ব্রেডও পাওয়া যায়
আর সেই শপটাতে বাটারও পাওয়া যায়। তার মানে এখানে অবশ্যই আমরা ওয়্যার লাগাবো বা আর লাগাবো, এখানে আর লাগাবো এখানে। কিন্তু এখানে কি আর লাগাতে পারি না, এখানে ইজ লাগাতে হবে আমাদের, কারণ এই ব্রেড অ্যান্ড বাটারটার অর্থ কি, এর অর্থ হচ্ছে জীবিকা। তাহলে অবশ্যই অর্থ আমাদের দেখতে পারো। অর্থ বলবে কে, সেন্টেন্স অর্থ বলবে। সেন্টেন্স পড়লেই তোমরা বুঝতে পারবে যে কি অর্থ। তাহলে এখানে আমরা ইজ নেব, এখানে আর নেব। এরকম অনেক ফ্রেজ আছে, আমি তোমাদের দেখাচ্ছি কিছু এক্সাম্পল, তোমরা দেখলেই বুঝতে পারবে। এরকম অনেকে আবার কনফিউশন আসছে, দাদা বুঝবো কি করে, যে কখনো তুমি বলছো যে এরা ইডিওমেটিক এক্সপ্রেশন দেয় না, কখনো দেয়। তাহলে কি কি এরকম আছে সেগুলো সব বলে দাও, সেটা কারুর পক্ষেই সম্ভব নয়। কোনো টিচারই তোমাকে বলতে পারবে না যে আমি কমপ্লিট লিস্ট দিলাম, এর বাইরে আর কিছু হয় না, না, অসংখ্য এক্সপ্রেশন আছে। তাহলে তোমরা সেন্টেন্স দেখলেই বুঝতে পারবে, চিন্তার কোনো কারণ নেই। 2-3 বার পড়লেই তোমার মাথায় কিন্তু ক্লিক করে যাবে যে আচ্ছা এটা ইডিওমেটিক ফ্রেজ। তাহলে ব্রেড অ্যান্ড বাটার যেমন হয়, হর্স অ্যান্ড ক্যারেজ তেমনই হয়। হর্স অ্যান্ড ক্যারেজ, হর্স অ্যান্ড ক্যারেজ মানে কি, ক্যারেজ মানে গাড়িটা, আর হর্স মানে ঘোড়া। তাহলে দেখো আমরা ঘোড়ার গাড়ি আনতে যখন বলি, এরকম বলে কি আচ্ছা ঘোড়া নিয়ে আয় আর গাড়ি নিয়ে আয়, নাকি বলি ঘোড়ার গাড়ি নিয়ে আয়? তাহলে একসাথে বলছি না আমরা কথাটা ঘোড়ার গাড়ি। তাহলে ঘোড়া আর গাড়ি এই দুটোই হলো ওই যান, যেটা আমাদের বাহন বা যান, সেই যানের অংশ। এই কারণে আমরা এটাকে সিঙ্গুলার ধরবো সাবজেক্ট। হর্স অ্যান্ড ক্যারেজ হলো। লাইম অ্যান্ড সোডা, লাইম অ্যান্ড সোডা যেটাকে আমরা শরবত বলি, একসাথেই বলি শরবত, আলাদা আলাদা করে বলি তো আচ্ছা নুন নিয়ে আয়, তারপরে বলি লেবু নিয়ে আয়, জল নিয়ে আয়, গ্লাস নিয়ে আয়, এরকম তো বলি না। আমরা একসাথে বলি শরবত নিয়ে আয়, কিন্তু শরবতের ভিতরে অনেক কিছু আছে। তাহলে লাইম অ্যান্ড সোডা আমরা শরবতকেই বলছি, সেই জন্য এটা একটা সিঙ্গুলার মিনিং দিচ্ছে। যখনই সিঙ্গুলার মিনিং দেবে ভার্ব সিঙ্গুলার হয়ে যাবে। একইভাবে এখানে হ্যামার অ্যান্ড সিকল, হ্যামার অ্যান্ড সিকল। একইভাবে আরও অনেক আছে, স্লো অ্যান্ড স্টেডি, তোমরা সবাই পড়েছো, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। তাহলে স্লো অ্যান্ড স্টেডি হয়ে গেল ব্রেড বাটার হর্স ক্যারেজ। আচ্ছা রাইস অ্যান্ড কারি হতে পারে, রাইস অ্যান্ড কারি এটাও হতে পারে। এরকম হতে পারে যে হার্ট অ্যান্ড সোল, এটা তো আমরা খুব বলি, হার্ট অ্যান্ড সোল, হৃদয় এবং আত্মা, এটাও আমরা বলি, হার্ট অ্যান্ড সোল হতে পারে। এরকম অনেক ফ্রেজ আছে ফ্রেন্ডস, আমি কত বলবো এখানে। ট্রুথ, টাইম অ্যান্ড টাইড, এটা তো খুব গুরুত্বপূর্ণ, টাইম অ্যান্ড টাইড এটাও আছে। একটা সেন্টেন্স দেয় যে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান নাকি ওয়েটস ফর নান, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তা এটা হবে ওয়েটস ফর নান। কেন আমরা V5 নিচ্ছি, কারণ সিঙ্গুলার, টাইম অ্যান্ড টাইড এখানে সিঙ্গুলার আইডিয়া দিচ্ছে, প্লুরাল নয়। তো এরকম অনেক কিছু হয়, ট্রুথ অ্যান্ড অনেস্টি এটাও হয়। তো এই যে ফ্রেজগুলো তোমরা এগুলো দেখে নেবে, খুবই গুরুত্বপূর্ণ। তো ফ্রেন্ডস অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও, আমরা নেক্সট পার্টে কন্টিনিউ করবো এরপর থেকে। অনেক রুল আছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে, খুব ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার। তো তোমরা অবশ্যই দেখতে থাকবে, আর ভালো লাগলে লাইক দেবে, আর অবশ্যই শেয়ার করবে বন্ধুদের সাথে। আজকে এতটাই থাকছে, থ্যাঙ্কস ফর ওয়াচিং, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।